মহালয়ার আগের দিন থেকে 10 দফা দাবিকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতি শুরু করেছেন। এমনকি আমরা দেখতে পেয়েছি গতকাল যে তারা মহামিছিল করেছেন, তারপর তারা এও বার্তা দিয়েছেন যে প্রয়োজন হলে তারা দিল্লিতেও যাবেন। আর আজকের যে বৈঠক ছিল সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে, অর্থাৎ সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকদের যে বৈঠক ছিল সেই বৈঠক শেষ হয়েছে। কি আপডেট সেখান থেকে বেরিয়ে আসলো সরাসরি আমরা অবশ্যই কথা বলবো। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ঝিলমের সঙ্গে কথা বলবো, তার আগে অবশ্যই যে আরো একটি যে বিষয়ের দিকে আমরা নজর রাখবো, বাঁশদ্রোণীর যে ঘটনায় একেবারে তোলপাড় পড়ে গেছে, ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং আমরা দেখলাম রূপা গঙ্গোপাধ্যায় বিজেপি নেত্রী, তিনি টানা ধর্ণা অবস্থানে ছিলেন। তারপর আজ সকালে তাকে গ্রেপ্তার করা হলো এবং তাকে জামিনও দেওয়া হলো। এরপর যে প্রশ্ন আসে, রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলো, কিন্তু যে ঘটনা ঘটেছিল, যে মর্মান্তিক ছাত্র মৃত্যুর মতো ঘটনা ঘটলো, সেই ঘটনায় কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সেদিকেও আমরা নজর রাখবো। তবে যেরকম আপনাদেরকে বলছিলাম যে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, রাখবো আপনাদের সামনে। পুজোর মধ্যেও চলবে কর্মবিরতি, এই নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। ইতিমধ্যে যে বৈঠক ছিল সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে। আরজিকর মেডিকেলে বৈঠক, জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। কি আপডেট আপনাদের সামনে রাখবো। কর্মবিরতি উঠুক, চলুক আন্দোলন। সিনিয়র চিকিৎসকরা তারা জুনিয়র চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন। ফের আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলেছেন তাও রাখবো আপনাদের সামনে। বাঁশদ্রোণীর ঘটনা, বাঁশদ্রোণীতে বেহাল রাস্তায় ছাত্র মৃত্যুর পর হুঁশ ফিরল প্রশাসনের, শুরু হয়েছে সেখানে রাস্তা মেরামতির কাজ। পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার 5। 24 ঘন্টা পরেও অধরা ঘাতক যে পেলোডার চালক, তাকে এখনো পর্যন্ত ধরতে পারেনি পুলিশ। রাতভর থানায় ধর্ণা দিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু অবশেষে আদালত তার জামিন মঞ্জুর করলো। এই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ বিষয়। তবে শুরুতেই যেদিকে নজর রাখবো, পুজোর মধ্যেও কি কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? যে বৈঠক আরজিকর মেডিকেলে চলছিল সেই বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। সরাসরি আপডেট জানবো, আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একদমই বৈঠক শেষ হয়েছে এবং বৈঠকে যে সিনিয়র ডাক্তাররা বক্তব্য রেখেছেন তারা আমাদের সঙ্গে রয়েছেন। তাদের অধিকাংশের বক্তব্যই ছিল যে কর্মবিরতি, এই পূর্ণ কর্মবিরতি উঠে যাক। ডক্টর সুবীর রায়, আপনিও তো ওখানে বক্তব্য রেখেছেন, আপনি কি বলতে চেয়েছেন তাদের? আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আন্দোলন আজকে যে 2 মাস ধরে চলছে, এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে আগামী দিনে আন্দোলনের জন্য পরিপূর্ণ আমরা সমর্থন করি। তাদের দাবি দাবা বা তাদের পেছনে আমরা সিনিয়ররা সবাই আছি, কিন্তু আজকে হসপিটালের যে রোগী পরিষেবা সেটা অনেকটা ব্যাহত তো হয়েছে। আমরা সিনিয়ররা যতটা বেশি চেষ্টা করেছি কিন্তু পুরোপুরি দিতে পারিনি। সেটা যাতে পরিপূর্ণভাবে মানুষ আবার আগের মতন পায়, আগের মতন তারা এই পরিষেবা পায়, সুস্থ হয়। এত দূর দূরান্ত থেকে মানুষ আসেন, আমরা তাদের স্বনির্বন্ধ অনুরোধ করেছি যে আবার যেন তারা আগের মতন কাজে ফেরে এবং আন্দোলনকে জারি রেখে তারা আমাদের পরিপূর্ণ যেন আমাদের যে আরজিকরের মূল স্রোত, সেখানে কাজের মধ্যে পরিবেশের মধ্যে যারা যেন ফিরে আসে, আরজিকর যেন আগের মতোই আবার আসে। এটা ডক্টর তাপস প্রামাণিক রয়েছেন, আপনি কি মনে করেন এই একই জিনিস আপনিও বলেছেন? আমিও যেটা বলেছি সেটা হচ্ছে যে ওরা চিজ ওয়ার্কটা তুলে নিয়ে ওরা জয়েন করুক এবং জয়েন করার পরে এই আন্দোলনটা যেন চালিয়ে যেতে পারে। এবং আমরা প্রথম দিন থেকে যেরকম পাশে ছিলাম এরকম পাশেই আছি। আমরা কোনো কিছু চাপিয়ে দিচ্ছি না, আমরা এটা অনুরোধ করেছি যে ওরা এই অনুরোধটা মেনে কাজে যোগদান করুক এবং যোগদান করে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাক। যতদিন না পর্যন্ত বিচার কমপ্লিট হচ্ছে, মানে এই তিলোত্তমাকে যারা এই মার্ডার বা রেপ করেছে সেই সমস্ত কালপ্রিটরা ধরা পড়ে এবং তাদের ম্যাক্সিমাম ক্যাপিটাল পানিশমেন্ট না পায়, ততদিন পর্যন্ত আমরা হাতে হাত মিলিয়ে একসাথে আন্দোলন চালিয়ে যাব। এমার্জেন্সির আরও একজন চিকিৎসক ডক্টর মানসদীপ্ত কর, আপনি তো ট্রমা কেয়ারে রয়েছেন, আরজিকরের ট্রমা কেয়ারে, আপনি কি বলেছেন? হ্যাঁ, আমার কনভেনশনে বলার সুযোগ হয়েছিল। আমি আমার ছোট ছোট ভাই বোনগুলোকে বুঝিয়ে বলেছি যে এই আন্দোলনটা যদিও আরজিকর থেকে শুরু হয়েছিল, কিন্তু এটা সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছিল। সুতরাং সাধারণ মানুষকে যদি ঠিকঠাক পরিষেবা যদি না দেয়া যায়, ওরা যদি প্রকৃত চিকিৎসা থেকে যে বঞ্চিত হয়, এই আন্দোলনের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয়। সুতরাং আন্দোলন যদি চালিয়ে আন্দোলনের মাত্রা বাড়ুক, কিন্তু সিজবাট করে নয়, কাজ করে তারপর আন্দোলন চলুক। কাজ করে আন্দোলন চলুক, এই বিষয়ে তারা বক্তব্য রেখেছেন। এবং জুনিয়র ডাক্তাররা তারা বৈঠক থেকে বেরোনোর সময় যেটা জানিয়েছেন, এই মুহূর্তে তারা আবার একটা জেনারেল বডি বৈঠক করছেন, তারা সব পরামর্শ নিয়েছেন
এবং সেই পরামর্শ নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা এখন জেনারেল বডি বৈঠক করছেন, বৈঠক করে তারা একটা সিদ্ধান্ত নেবেন। সিনিয়র চিকিৎসকরা তারা পরামর্শ দিয়েছেন যে আন্দোলন দরকার, কিন্তু এটাও দেখা দরকার যাতে রোগী পরিষেবা ব্যাহত না হয়। আর জুনিয়র চিকিৎসকরা তারা বৈঠক শেষে বলছেন পরামর্শ তারা শুনেছেন, কি করবেন তারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে বৈঠক করবেন। শুনুন কি বলছেন জুনিয়র চিকিৎসকরা। আজকে আমরা একটা ইন্ট্রা কলেজ কনভেনশন ডেকেছিলাম আমাদের পিজিটিস, ইউজিস, ইন্টার্নস সবাইকে নিয়ে এবং আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের স্যার ম্যাডামদের নিয়ে আমরা তাদের থেকে ওপিনিয়ন চাওয়ার জন্য আমরা এই মাস কনভেনশন ডেকেছিলাম। এটা মোস্টলি আমরা ওনাদের ওপিনিয়ন জানার জন্য বা ওনাদের আইডিয়া মানে ওনাদের থেকে কিছু আইডিয়াস পাওয়ার জন্য মোস্টলি সেই জন্যই আমরা ডেকেছিলাম। আমাদের কিছু বক্তব্য রাখা বা সেরকম আমরা কিছু সেরকম করি। এরপরে আপনারা কখন সিদ্ধান্ত নেবেন বা কোনো কিছু বৈঠক, আপনাদের কোনো বৈঠক হওয়ার সম্ভব? অবশ্যই হবে। এবার হচ্ছে যে আমরা যে এই কনভেনশনের পর এবার আমাদের ইন্টার কলেজ জিবি হবে, সেই জিবি মিটিংয়ে আমরা সব কিছু ওপিনিয়ন্স, আইডিয়া সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। ইন্টার কলেজ এরপরে আপনারা কি জিবিতে কি আলোচনা করবেন? সব কিছু নিয়ে আমাদের সিজ ওয়ার্ক নিয়ে, তারপরে হচ্ছে আমাদের আন্দোলন নিয়ে, আমাদের মুভমেন্ট নিয়ে, আমাদের পরবর্তীকালে আমাদের পুজোয় আমাদের কি কর্মসূচি থাকবে। আমি এখান থেকে সরাসরি সমীরদার কাছে যাব। সমীরদা, তারা এই যে কর্মবিরতি শুরু করেছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দিক, এক হলো বিচার আর দ্বিতীয় হলো নিরাপত্তা। এবং আমরা দেখলাম এই যে শুধুমাত্র এটা তো জুনিয়র চিকিৎসকদের আন্দোলন না, এটা নাগরিক সমাজের আন্দোলন। জুনিয়র চিকিৎসকরা তারা বারবার বলছেন তারা বিচার এখনো পাননি এবং নিরাপত্তাও তাদের নেই। প্রশ্ন হলো, সাগর দত্ত আমরা দেখেছি সিআইএসএফ মোতায়েন রয়েছে শুধুমাত্র আরজি করে, তাহলে কি কোথাও গিয়ে রাজ্য পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না? দেখুন, একটা কথা পরিষ্কার বলে নেওয়া ভালো যে আমরা প্রত্যেকেই যে অবহেলার মৃত্যু ঘটেছে, একটা মর্মান্তিক বড় ঘটনা, তাতে সবাই আমরা জাস্টিসের আশায় বসে আছি। এই মুহূর্তে তদন্ত করছে সিবিআই, আর জাস্টিসের জন্য আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে। এই সুপ্রিম কোর্টই স্বাস্থ্য ভবনে যখন আন্দোলন চলেছিল তখন কিন্তু পরিষ্কার বলেছিল যে আন্দোলন থেকে তোমরা বিরত থাকো, আর যদি না করো তাহলে কিন্তু সরকার ব্যবস্থা নেবে। অর্থাৎ কোড আনকোড এজমা, যেমন উত্তরপ্রদেশ, যেমন উড়িষ্যায় এজমা হয়েছে, এখানে মানবিক সরকার কোনোভাবেই ডাক্তারদের আন্দোলনকে জোরপূর্বক বলপূর্বক কিছু করেনি। স্বাভাবিকভাবে আজকে যেটা সুপ্রিম কোর্ট কিছুদিন আগে শুনানিতে বলেছে, সেখানে কিন্তু একটা কথা বলেছে যে আপনারা কাজে ফিরুন, সেখান থেকে কর্মবিরতি। অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টকে আমরা সবাই শ্রদ্ধা, সম্মান এবং বিশ্বাস করি। স্বাভাবিক ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ নিশ্চয়ই প্রত্যেকেই আমরা এখানে যারা বসে আছি এবং রাস্তাঘাটে আমরা জানিয়েছি, প্রত্যেক রাজনৈতিক দলের বক্তব্য। কিন্তু এটাও মাথায় রাখতে হবে স্বাভাবিক নাগরিক সমাজেরও বক্তব্য। কিন্তু নাগরিক সমাজের নাম করে আমরা প্রতি মুহূর্তেই দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক রং লেগে যাচ্ছে। বিশেষ করে যারা দেউলিয়াপনা হয়ে গেছে যে রাজনৈতিক দল, তাদের একটা মেয়েদের অধিকারের লড়াই নিয়ে একটা ছবি পোস্ট হয়েছে নেহা চক্রবর্তী, সেখানে পরিষ্কার সিপিএম সেটা ব্যবহার করেছে তাদের দলীয় পত্রিকায় আজকে বেরিয়েছে। এটা তার ইচ্ছেতে নেই, সে সিপিএমই করে না। এই যে দেউলিয়াপনা একটা রাজনৈতিক দলে, যারা মানুষ থেকে বিচ্ছিন্ন, তারাও পর্যন্ত এই আন্দোলনের মুখ দেখতে পাচ্ছি। নিশ্চয়ই অধিকার আছে সবাই, কিন্তু মাথায় রাখতে হবে এই যে জুনিয়র ডাক্তারের অরাজনৈতিক এই যে ব্যাপারগুলো আমরা বলে যাচ্ছি, তার ভিতরে মারাত্মক একেবারে যেটা বলছেন যে প্রতিবাদের পাশে আপনারা আছেন এবং সেখান থেকে গিয়ে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে বারবার তৃণমূলের যে শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা রয়েছেন তারা কিন্তু জুনিয়র চিকিৎসকদের বারবার আক্রমণ করে যাচ্ছেন। আমি শ্রী কুমার দার কাছে যাব। মূল কথা হচ্ছে যে এ তো বড় ভয়ানক ব্যাপার। জাস্টিস চাইছে তৃণমূল কংগ্রেস, এর থেকে হাস্যকর কিছু হয়? কপিল সিব্বাল প্রতি সিটিংয়ে বহু লক্ষ টাকা নেন, তাকে লাগিয়ে রেখে যে কথাগুলো বলা হচ্ছে তার সবটাই হচ্ছে আন্দোলন বিরুদ্ধে। কোটি কোটি সব মিলিয়ে কোটি কোটি টাকা এটা হচ্ছে। দুই, কল্যাণ ব্যানার্জি বাজে বকছেন, এটা তার অভ্যাস। কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারে নিয়েছেন, মানে আমাদের নিয়েছেন, এবং সেই টাকার পরে কেসে হেরেছেন প্রত্যেকটা জায়গায়। এটা দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর হচ্ছে আন্দোলন যারা করছেন তারা কিন্তু কতটা খেয়াল রেখেছেন এটা ভাবতে হবে যে অবস্থানে যখন ছিলেন তখনও ওখানে বসে তারা ডাক্তারিটা করেছেন। এর থেকে বড় ব্যাপার কিছু হয় না। এটা 3 নম্বর। 4 নম্বর হচ্ছে রাত জাগো। আমি রাজনৈতিক রং টং সব ছেড়ে দিন আপনি, এটা গণ আন্দোলন। একেবারে এর অভিমুখটা কোথায় গিয়ে পৌঁছাবে এই বোধহয় ছবিটা বুঝিয়ে উঠতে পারছে না, যে কোথায় দাঁড়াবে। ওই স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে টেনে নামিয়ে দেবে কিনা এ লোকে ভাবছে। আমার দ্বিতীয় হচ্ছে এরা কতটা কনসাস আপনি ভাববেন যে রাত জাগো করেছেন দেখেছেন, কিন্তু দিন জাগো বলেননি। কিন্তু
দিনের বেলা রাস্তায় চলো, এইটা করলে গোটা পশ্চিমবঙ্গ ডেড শিক্ষকতাকে একটু ধরিয়ে দিই, আপনার কথাগুলো অত্যন্ত ঠিক। তদন্ত যত এগোচ্ছে আরজিকর কাণ্ডে কিন্তু নয়া মোড় দেখা যাচ্ছে। এই যে ময়না তদন্ত পোস্টমর্টমে, সেখানে কিন্তু এইমস বলছে যে ময়না তদন্ত সঠিকভাবে হয়েছে, ত্রুটি ছিল না। স্বাভাবিকভাবে আমি একটা কথা বলি, সেটা নিয়েও আপনারা কিন্তু রাজনীতি করেছেন। আপনারা আন্দোলনের প্রথমের দিক থেকে যেভাবে আন্দোলনটায় রাজনীতির রং লাগিয়েছে, আপনারা গণ আন্দোলনের নামে রাজনীতি করছেন। আপনাকে শ্রদ্ধা রেখেই বলছি, আপনি বলুন তো, রাজ্যের যে সবকটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তার যে মূল নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য এক্স ডিজি অর্থাৎ আপনি সুরজিৎ পুরকায়স্থের নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছে ক্যান্সার সার্জন ডক্টর সৌরভ দত্তের নেতৃত্বে এখনো পর্যন্ত নিচ্ছে তো একেবারে থ্রেড কালচার, এটা তো বলতে দিচ্ছ মহা মুশকিল। কি বলছো সবিতা আসবো, এটা ওকে থামাতে হবে। না না, একটা লোক বলতে পারে না কন্টিনিউয়াসলি, এ হতে পারে না কথা। আমি দুজনকে থামালাম, আমার সময় তো আমাকে বলতে হবে। মহা মুশকিল। আমি দুজনকে থামালাম। শারদা মুখোপাধ্যায়, কিসের রাজনীতি? আমি আসবো, দুজনের কাছে আসবো। সমীর দাস, শ্রীকুমার দুজনকেই থামালাম। আমি শারদা মুখোপাধ্যায়ের কাছে যাব। সমীর দা বারবার বলছেন প্রচুর কমিটি হয়েছে, কিন্তু কাজের কাছে কিছু হচ্ছে। শারদা মুখোপাধ্যায় উনি বলবেন নিশ্চয়ই, ওনাদেরকে থামতে বলুন। উড়িষ্যা এবং উত্তরপ্রদেশে করতে হবে তৃণমূল, বলুন শারদা বাবু। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এই তৃণমূল সরকার এটা হচ্ছে ভান্ডার আর ভণ্ডামির সরকার, ভাতার আর ভাঁওতাবাজির সরকার, এছাড়া তো আর কিছু বোঝে না। আপনি যাকে দেখতে পারেন না তার চলন রেখা দেখবেনই। আপনি ডক্টর হিসেবে যখন বলছিলাম তখন কোনো কথা বলিনি। আমি সঞ্চালককে বলবো এই জিনিসটা মাথায় রাখতে। না 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 না, আমি কোনো কথা বলিনি। আসবো কথা বলিনি আমি। আপনি হয় বলতে দেবেন, নাহলে চুপ করবেন। সব খারাপ দেখছেন কেন? ভালোটাও দেখুন। আবারও বলি, এই তৃণমূল সরকার ভান্ডার আর ভণ্ডামির সরকার, ভাতার আর ভাঁওতাবাজির সরকার। ভাঁওতা দিয়েই চলেছে। আজকে ছোট ছোট ডাক্তারি পড়ুয়া ছেলেমেয়েরা কি ভেবেছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হবে, এখন অবধি 10টা-15টা সিসিটিভি ক্যামেরায় বসেনি। এই ভাঁওতাবাজি এর আমরা কতদিন সহ্য করব? মাননীয় মুখ্যমন্ত্রী যদি সৎ হয়ে থাকেন তাহলে সত্যি কথা বলুন যে আপনি পারেননি, করেননি এবং করবেন না। এই 100 কোটি বরাদ্দ করেছিলেন, তার মধ্যে থেকে 4.5 কোটি এখন অবধি আপনি ব্যয় করেছেন কোথায় না? কপিল সিব্বল এবং 25টায় 30খানা উকিল রেখেছেন রাজস্বের এবং রাজত্বের পয়সায়। আমাদের পয়সায় আপনি আপনার প্রমাণ লোপাট করার তথ্য, যেসব তথ্য লোপাট করার কাহিনী, সেগুলোকে ধামাচাপা দেবার প্রচেষ্টা করে যাচ্ছেন সুপ্রিম কোর্টে। বলে যাচ্ছে কি না ময়নাতদন্তের রিপোর্ট ঠিক কি ভুল এইমস বলবে না, বলবে সিবিআই। সিবিআই এর কাছেই তো তথ্য দিয়েছে। আবারও বলি, সিবিআই এর কাছেই তথ্য দিয়েছে। জানেন আপনি তো রাজনৈতিকভাবে বক্তব্য দিচ্ছেন। আপনি ডাক্তার বাবু হয়ে বলুন। আসবো আলোচনায় আসবো, প্রতিক্রিয়া নেব। আন্দোলন চলছে, এদিকে তদন্তও চলছে, কিন্তু কোথাও গিয়ে বারবার করে বলা হচ্ছে আন্দোলনের সমর্থনও রয়েছে, পাশে আছে, কিন্তু কি হবে পরবর্তীতে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আরজিকর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম সিপিএম কে নিশানা করেছেন, সেরকমই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেরও ফের আক্রমণ করেছেন তিনি। সিপিএম কে নিশানা করে তিনি বলছেন এবার দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিল সিপিএম, আর জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলছেন মানুষের চিকিৎসা না করে বিচারের দাবি করা যায় না। শুনুন কি বললেন তিনি। দুর্গাপুজো বন্ধ করে দিয়ে গরিব মানুষের পেটে লাথি মারার বিচার, এই বিচার আমরা চাই না, এটা অবিচার। সেই কর্মবিদ্বেষী যারা, সেই সিপিএম পার্টি যারা পার্টির লোকেরা থাকে, তারা দুর্গাপুজো নিয়ে তাদের কোনো ইনভলভমেন্ট নেই, তারা দুর্গাপুজো বন্ধ করতে চাইবে। মানুষের পরিষেবা দিয়ে না দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে বিপ্লব আন্দোলন হয় না। মানুষ যেদিন জাগ্রত হবে, মানুষের বিরুদ্ধে যে আন্দোলন, মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। গরিব মানুষের পেটে লাথি মেরে, গরিব মানুষকে না ট্রিটমেন্ট দিয়ে, গরিব মানুষের বাচ্চারা মারা যাবে, তার সেটা পরিষেবা দেবেন না, ডাক্তারি ট্রিটমেন্ট দেবেন না, হসপিটালে ট্রিটমেন্ট দেবেন না, আর নিজস্ব 8টা-10টা দাবির অধিকার নিয়ে রাস্তায় বসে থাকবেন, এটা হতে পারে না। ট্রেন করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সরানো যায় না। কয়েকটা গান দিয়ে হয় না, যে কালচার পশ্চিমবাংলায় হয় না। যারা বলেছিল এই আজাদি ছুটা হয়, আজ তারা বলছে আজাদি চাই, আজাদি চাই।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম, এবার শোনাবো জুনিয়র চিকিৎসকরা কি বলছেন। আমরা বারবার বলেছি যে আমরা বলছি এক, কেউ শুনছে এক। আমরা বিচার বলছি, কেউ চেয়ার শুনছে। এখন আবার দেখছি আমরা বিচার বলছি, পুরো সরকার শুনছে। আমরা চাইছি বিচার, আর ওনারা ভাবছেন সরকার। সরকার নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা বিচারের নিয়েই আমাদের চিন্তিত, এবং সেই সঙ্গে অবশ্যই রোগী পরিষেবা নিয়ে চিন্তিত। এই দুটো ব্যাপারে আমাদের বেশি চিন্তা এবং এই দুটো ব্যাপারে আমাদের বেশি ফোকাস। আমি এখান থেকে শুভময় মৈত্রের কাছে আসবো শ্রীকুমার দা আসবো। আমি শুভময় মৈত্রের কাছে যাব। শুভময় দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কোনো রকম মন্তব্য না করতে, কিন্তু একের পর এক নেতা নেত্রীরা তারা কিন্তু এভাবেই জুনিয়র চিকিৎসকদের আক্রমণ করে যাচ্ছেন। দল সেখানে তো সেভাবে সংগঠন ভিত্তিক নয়, একজনই নেত্রী। ফলে এই ধরনের ঘটনা আমরা আগে অনেক সময় দেখেছি যে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা এক কথা বলেন শান্তিপূর্ণ নির্বাচন হবে, তারপর পঞ্চায়েত ভোট পুরো লিড হয়ে যায়। ফলে তিনি যা বলছেন তার দলের অন্য নেতাদের যে বলতে হবে এমন নয়, দরকার হলে সাসপেন্ড করে আবার ফেরত নিয়ে নেবেন। আমি যে মূল কথাটায় আসতে চাই সেটা হচ্ছে, আজ যদি আপনি 19শে জুন 1981 কথা একটু ভাবেন আর কি, যে সময় ডক্টর সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেন, এবং সেই নিয়ে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আজকেও কিন্তু সেই বক্তব্য চলে আসছে। মানুষ জানতে চায় কি কি ঘটনা ঘটেছিল। ফলে এই সদ্য অগস্ট মাসে পশ্চিমবঙ্গে যেভাবে একজন মহিলা ডাক্তার তিনি কাজে নিহত হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যে প্রতিভা, মানুষের যে বক্তব্য শুধু আজকে নয়, আজ থেকে 30 বছর পরেও থাকবে। এবং সেইখানে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা রাজনৈতিক কর্মকাণ্ড করবেন না মানুষের কাজে নামবেন, এই বিষয়গুলি নিয়ে দ্বন্দ্ব থাকবে। অর্থাৎ যেমন ধরুন, যখন লোম পুড়ছে তখন নীরবে হালা বাজিয়েছেন, আজকের দিনে জনপ্রতিনিধিরা এই সময় মা দুর্গার চোখ আঁকবেন কিনা, নাকি মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, এই দ্বন্দ্ব তো চিরকালীন। ফলে আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে তাদের যে বক্তব্য, তাদের মতামত, জুনিয়র ডাক্তাররা আগামী দিনে আন্দোলনে কোন পথে যাবেন সেটা তাদের ঠিক করতে হবে। আর তৃণমূল কংগ্রেস কি করবে, তারা রাষ্ট্র ব্যবস্থার অঙ্গ এই সময়, সেটা তারা ঠিক করবেন। তাদের মধ্যে কেউ হুমকি দেবেন, কেউ ভালো কথা বলবেন, এটাই রাজনীতির চরিত্র। যেটা অবাক লাগছে সেটা হচ্ছে কল্যাণবাবু থেকে সমীরদা পর্যন্ত হঠাৎ 5%-এ হারিয়ে যাওয়া সিপিআইএম এর দিকে কেন এত নজর দিচ্ছেন? আপনারা তো আগে বিজেপির সব খবর রাখতেন, বিজেপির সঙ্গে আপনাদের যোগাযোগ ছিল, হঠাৎ করে সিপিএম এর সঙ্গে আপনাদের আতাত হচ্ছে নাকি? যে আপনারা জুনিয়র চিকিৎসকরা তারা কি ঠিক করবেন, তারা আগামী দিনে কর্মবিরতি চালিয়ে যাবেন কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তাদের বৈঠক থেকে সেই সিদ্ধান্ত বেরিয়ে আসবে। বাঁশদ্রোণীতে পে লোডারে পিষে ছাত্রের মৃত্যু, 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো অধরা ঘাতক গাড়ির চালক। পুলিশের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। তবে স্কুল ছাত্রকে পিষে মারার ঘটনায় গ্রেপ্তারি এখনো শূন্য। 24 ঘন্টা পর এখনো অধরা ঘাতক পে লোডারের চালক, এখনো দেখা মেলেনি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। আর এ কারণে ক্ষোভে ফুঁসছে বাঁশদ্রোণী। আমার নাতির কোনো দোষ নাই, ও সাইকেল চালানোর পাশে দাঁড়াইছিল, ওরা মেরে দিয়েছে। নাতি দাঁড়াইছে যে এইটা গাড়িটা যাবে, তারপর আমি পথে এই ওইতে পরে আর এইখানে গেছে, এইখানটা ওইখানে যাবে, এই পাশে দাঁড়াইছে, গাড়িটা যাবে তারপরে পথে যাবে, কিন্তু আর যাইতে পারে। হ্যাঁ, এটা তো বছর খারাপ। আর যে গাড়ি চালাই তো এ মূলে মালিক না, গাড়ির মালিক না, এই হয়েছে অন্য, মানে মদ খাইয়ে, আমার মনে হয় মদ খাইয়ে এই সমস্ত করছে। নাহলে 7টার সময় কেউ ট্রেন গাড়ি চালায়? বলো, 7টার সময় কেউ চালায় না। 3-4 জন নাকি ছিল, আমার মদ খাইয়ে এই সমস্ত করছে। কেউ আসে না, কাইলে তাই তো কেউ আসে না, আমার পাশে কেউ দাঁড়ায় নাই। আসবে কখন? যখন ভোট লাগবে, ভোট পাবে, তখন ভোট লাগবে, তখন এই হাত জোর করবে। আমি সলিলদার কাছে যাব। সলিলদা, এখনো যে ঘাতক পে লোডারের চালক তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, 24 ঘন্টা পেরিয়ে গেছে, তাকে খুঁজেই পাচ্ছে না পুলিশ। অন্যদিকে আমরা গতকাল যে ছবি দেখেছিলাম, যেভাবে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হলো, হামলার যে ঘটনা ঘটলো, সেখানে কিন্তু 5 জনকে গ্রেপ্তার করে নিয়েছে পুলিশ। দেখো, বিগত 1 যুগ ধরে যে রাস্তার কোনো মেরামত হচ্ছে না, যে জায়গার কোনো উন্নতি হচ্ছে না, সেখানে আজকে 1 যুগ পরে একটা পে লোডার বার করলো, এবং পে লোডার যে চালাচ্ছে সে আদৌ সে পে লোডারের ড্রাইভার কিনা, তার লাইসেন্স আছে কিনা, এটা কেউ জানে না। সুতরাং এখানে যেরমভাবে ঘটনাটা ঘটেছে, কিন্তু আবার কিন্তু প্রমাণিত হলো যে রাজ্য সরকার আবার এখানে আর একবার হত্যাকারী বলে প্রমাণিত হলো। এটা কারণ এটা কেআইটি করুক বা কেএমসি করুক,
সরকারি কাজ চলছিল। সুতরাং সরকারি নজরদারি সম্পূর্ণ অভাব। এবং এটা খালি তাই নয়, আজকে যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এবং বিএনএসে 105 বিএনএস সেকশন 105 যার সাজা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। এবং যে সেই লোকটিকে যার লাইসেন্স নেই বা যে ওই ড্রাইভিং করার যার যোগ্যতা নেই, সে যদি তাকে দিয়ে থাকে, সে তার মালিকই হোক বা ওই সরকারি কর্মচারী সুপারভিশনে যার হচ্ছিল সেই হোক, সেও কিন্তু লায়াবল। এবং তারও সাজা কিন্তু তাই হবে যে নলেজ তার রয়েছে যে এই রকম একটি লোককে ওই গাড়িটা চালাতে দিলে যে কোনো লোককে মৃত্যু হতে পারে যদি ইন্টেনশন নাও থেকে থাকে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার এবং সবচেয়ে যেটা নজর কাড়ার ব্যাপার, সেটা হচ্ছে যখন পুলিশ কিন্তু সফট টার্গেট, পুলিশ ইউনিফর্ম যখন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গেল, সাধারণ নাগরিকরা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ, তাদের অ্যাঙ্গার, তাদের র্যাত পুলিশের ওপরে উঠল। এবং পুলিশের উপর যে হামলাটা হলো সেটা কেউ সমর্থন করে না, এবং তার বিরুদ্ধে যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা যে মানুষের ঋণ শোধ করতে হবে, প্রশাসনের ঋণ শোধ করতে হবে, রাজ্য সরকারের ঋণ পরিশোধ করতে হবে, পুলিশ প্রশাসনের ঋণ পরিশোধ করতে হবে। ওই কাউন্সিলর বলো, ওখানকার এমএলএ বলো, এক গাদা টিএমসি হুডলামকে ওখানে পাঠিয়ে দিল, পাঠিয়ে দিয়ে যারা আন্দোলন করছে তাদের ধরে পিটতে শুরু করলো। যখন তোমার সংবাদ মাধ্যম জিজ্ঞেস করলো আপনারা কারা, নিজেরা বললো আপনি কি প্রশাসনের লোক, তাও বললো না। তারপরে বললো আমি একটা বিরোধী পক্ষ দলের লোকের নাম বলে বললো আমি সেই দলের লোক। কিন্তু পরে দেখা গেল যে টিএমসির যারা ওখানকার নেতৃত্ব স্থানীয়, তাদের সঙ্গে বসে তার গল্প করছে, তাদের সঙ্গে মিটিং করছে। পরিষ্কার প্রমাণিত যে এই ঘটনাটা ইট ইজ দ্য ব্রেন চাইল্ড অফ দ্য রুলিং পার্টি। যে রুলিং পার্টি এটা করিয়েছে, আমার মনে হয় তাদের বিরুদ্ধে কেন কড়া ব্যবস্থা নেওয়া হবে না, ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে কিন্তু দ্যাট উইল বি জিওপার্টাইজ দ্য রুল অফ দ্য ল। বললে ভালো হতো, কিন্তু যাই হোক, একটা স্কুল পড়ুয়া ক্লাস 9-এর তত্তাজা ছেলে, এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা যা ঘটেছে, এটা অত্যন্ত বেদনা। যে বাবা মায়ের কোল খালি হয়েছে সেই শূন্য স্থান আমরা কেউই পূরণ করতে পারবো না। কিন্তু এটা ঠিক, দুর্ঘটনা এর সাথে রাজনীতিকে টানলে এটা আবার একরকম হবে। কারণ সলিলদা দীর্ঘদিন প্রশাসনে ছিলেন পুলিশ হিসেবে, ইনি অনেক ঘটনাই দেখেছেন। আজকে এটা নতুন ঘটনা নয়, তবে এই ঘটনাকে দিয়ে আমি কোনো সময় বলবো না, এটা সলিলদার সাথে আমি একমত যে আইন কেন নিজের হাতে তুলে নেবেন। এখানে রাজনীতি টানা ঠিক নয়, কিন্তু রাজনীতি টানা হয়েছে। আমি বক্তব্য শোনাবো। তৃণমূল বলছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের আমল থেকে রাস্তা সারাই আমরা দেখলাম, এই যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো, অবশেষে রাস্তা সারাইয়ের কাজ হলো। কিন্তু টিএমসি কি বলছে রাখবো আপনাদের সাথে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা বরাবরই খুব অনুন্নত অঞ্চল ছিল। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক ছিলেন, তখন যাদবপুর বিধানসভা কেন্দ্র ছিল, একেবারেই অনুন্নত অঞ্চল, কোনো কাজ হয়নি। এবার সেই জায়গায় আমরা একটা দীর্ঘ প্রক্রিয়াগতভাবে আমাদের কাজ শুরুর পরিকল্পনা হয় কেআইপিকে দিয়ে। ওখানে সব তো খোলা ড্রেন, কাঁচা নর্দমা, দুর্বিষহ জীবন, সেটার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্যই আমরা এই কাজটা হাতে নিয়েছি, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ। এবং ওখানে আর খোলা ড্রেন থাকবে না, এটা আমাদের ডিসিশন হয়েছে। সেই অনুযায়ী আমরা কাজ করেছি, প্রচুর লেইং অফ পাইপলাইন হয়ে গেছে। এরপর আমাদের রাস্তাগুলো তাড়াতাড়ি করতে হবে, আর এই পুজোটার সময় যাতে মানুষ অন্তত চলাচলের একটুখানি উপযুক্ত হয়, তাই জন্য আমরা খুব তাড়াহুড়ো করেই এই কাজটা আমাদের হচ্ছিল। তার মধ্যে এই দুর্ঘটনা ঘটে গেল, এটা তো সত্যি খুব মর্মান্তিক। শ্রীকুমার দা, মনে হচ্ছে যে ওই জায়গাটা, যে জায়গাটাতে ছেলেটি মারা গেল, এর থেকে তো কষ্টের ব্যাপার হয় না। ভালো করে দেখুন, ওখানে পিচ ছিল, যে জায়গাটা ওটা মাটির রাস্তা নয়, তার মানে ওখানে রাস্তা ছিল দীর্ঘদিন ধরে, কোনো রিপেয়ারিং হয় এক যুগ ধরে। এবং দ্বিতীয়টা হচ্ছে এটা দুর্ঘটনা, যেটা সমীর বললো, আমাদের এটা দুর্ঘটনা নয় তো, এটা ম্যানমেড। এবং ম্যানমেড মানে ম্যানটা এখানে সরকার নিচে, এটা দ্বিতীয়। আবার বাকি থাকলো সমীর প্রত্যেকবারে এটা বললে কি করে হবে। তো এটা গেল দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর হচ্ছে
খোলা ড্রেন বন্ধ হবে এই সিদ্ধান্তটা ওরা নেয়নি, এটা বাধ্যতা। এখন প্রত্যেক জায়গায় খোলা ড্রেনকে কভার করতে হবে, সেই বাধ্যতার কাজটা ওরা করছেন, এত পরে অন্য জায়গা হয়ে গেছে। এটা 3 নম্বর। আর লাস্টলি আমি একটা কথা বলিনি, এটা যেহেতু কন্টিনিউটি প্রোগ্রামে, সেটা হচ্ছে ওই জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন সেই আন্দোলনকে আমি সমর্থন করি, তাদের সিদ্ধান্তকে আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবি এবং মনে করি ঠিক, কারণ তারা সেন্সিবলি রিয়্যাক্ট করছেন, সেন্সিবলি সিদ্ধান্ত নিচ্ছেন। যে সিদ্ধান্ত নেবেন সেটা মানুষের স্বার্থেই, এটা আমি বিশ্বাস করি। মাছ ধরতে নামবেন না, এসব ছেড়ে দাও, ওগুলো তোমাদের এসব কথা শুনে কোনো লাভ নেই। কল্যাণ ব্যানার্জি, তোমাদের কল্যাণ ব্যানার্জি যা বলছেন সেইটা খুব লজ্জার, যে প্রফেশনালি একটা অত্যন্ত করাপ্ট একটা লয়ার, এবং যিনি পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দিচ্ছি, তো দিয়ে দিচ্ছি, আরে ওতে লুট করেছে। মানে এতদিন ধরে রাস্তা সারাই হয়নি ডক্টর মুখোপাধ্যায়, যা ছবি আমরা দেখতে পাচ্ছি, যখন একজনের মৃত্যু হলো, একজন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হলো, তারপর তড়িঘড়ি মেরামতি করা হচ্ছে রাস্তা। ছাত্রের মর্মান্তিক মৃত্যু নয়, একটুখানি পিছিয়ে যান, গার্ডেন ব্রিজের একটা বাড়ি ভেঙে পড়লো, তারপরে হঠাৎ মুখ্যমন্ত্রী বলেন সে কি, আমি তো জানি না। ফিরহাদ হাকিম বললো সে কি, আমি তো জানি না। কিন্তু সেখানকার কাউন্সিলর ফিরহাদ হাকিমেরই ঘনিষ্ঠ এবং সুপার ডিলাক্স লাক্সারি গাড়িতে চুনি ঘুরে বেড়ান একজন ইয়াং কাউন্সিলর। মৃত্যু হলে তবেই টনক নড়ে, এই তৃণমূল সরকারের এটাই কিন্তু লক্ষণ দেখতে পাচ্ছি। আরজি করে একজন পড়ুয়া ধর্ষণ এবং রেপ হলো, তবেই টনক লড়লো যে আমাদের এখানে সিকিউরিটি নেই। কারুর মৃত্যুর ওপর বসে এই সরকার চলছে, আর সেই একই গরুর রচনা। প্রত্যেকবারই বলবে বুদ্ধবাবুরা করেনি, প্রত্যেকবারই বলবে উত্তরপ্রদেশে হয়নি, প্রত্যেকবারই বলবে উড়িষ্যায় কি হচ্ছে। এদের একটাই 13টা বছর লেগে গেল বুঝতে যে রাস্তার ড্রেন ঢাকা নেই। 13টা বছর ধরে কি করছিলেন মুখ্যমন্ত্রী, 13টা বছর ধরে কি করছিলেন ফিরহাদ হাকিম? লজ্জা হওয়া উচিত। এই মুখ্যমন্ত্রীর হাতে রক্ত, এই মুখ্যমন্ত্রীর হাতে রক্ত, এই মুখ্যমন্ত্রীর উচিত তাড়াতাড়ি গারদে যাওয়া। এটুকু বলেছি, দুরাত্মার ছলের অভাব হয় না, তৃণমূলেরও ছলের অভাব হয় না। তৃণমূল নিজে পিটিয়ে বলে আমি বিজেপি, তারপরে তাকেই দেখা যায় যে তৃণমূলের মিটিংয়ে তিনি বসে আছেন। দুরাত্মার ছলের অভাব হয় না। শুনুন, সোনার পাথর বাটি হয় না, সৎ তৃণমূল হয় না। ছড়িয়ে রয়েছে বই খাতা, উৎসাহ ছিল সেই ছাত্রীর বিজ্ঞানে, পড়তে গিয়েই বেঘরে প্রাণ গেছে নবম শ্রেণীর পড়ুয়া সৌম্যশীলের। এই মর্মান্তিক মৃত্যুর দায় কে নেবে? শোকে বিহ্বল তার পরিবার। কি বলছেন বাবা, শোনাবো আপনাদের। কি বলবো, আমার বলার কিচ্ছু নেই। আমার ছেলেটা তো চলে গেল, আমার ছেলে আমার ভাসিয়ে দিয়ে চলে গেল, আমি আর কিচ্ছু বলতে পারবো না আপনাদের। রাস্তা এখন সারাই করুক কি, আমার ছেলেটা তো চলে গেছে। হ্যাঁ, রোজই ওখানে পড়তে যেত সকাল 7টার সময়, 7টা থেকে ওর কোচিং 9টা পর্যন্ত। কালকে কি হলো আমি কি বুঝতে পারলাম না। ওর স্যার ফোন করলো, স্যার কিছু বললো না যে এখানে আসুন। আমি যে ছুটে ছুটে গিয়ে যে দেখি আমার ছেলে শুধু রক্ত পড়ছে, আমার ছেলে বাড়ি নেই। শুনি ওরা হসপিটালে নিয়ে চলে গেছে। কোনো হসপিটালে গেলাম, ছেলের জায়গায় শুধু ছেলের বডিটা পড়ে আছে, ছেলেকে একটু সারা পর্যন্ত আমার ছেলে দিল না, একটু সারা পর্যন্ত আমার ছেলের পাইনি আমি। আমি শুভময়দার কাছে যাব। শুভময়দা, আরজি করের ঘটনা ঘটলো, চিকিৎসকের ধর্ষণ খুনের মতো ঘটনার পর নিরাপত্তা নিয়ে কথা বলা হলো, ব্যবস্থা করা হলো, কিন্তু তবুও কোথাও গিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা গেল না। সাগর দত্তের ঘটনা দেখলাম, বাঁশদ্রোণীর ক্ষেত্রে একজন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হলো, তারপর রাস্তা মেরামতির কাজ শুরু হলো। তাহলে একটা ঘটনা ঘটবে, তার জন্য কি সরকার বসে থাকবে? এই বাবার যে কান্না আর কি, সেটা দেখার পর তো আর যুক্তি দিয়ে রাজনীতি আলোচনা করা যায় না। রাজনৈতিক নেতারা অনেক চলেন, বহু মানুষের দিক তাদের কাছে পৌঁছতে পারে না। কিন্তু যে পরিবারের আলোটা নিতে গেল এই দুর্গাপুজোর আগে, সেই পরিবারের কথা যদি এই দুর্গাপুজোর সময় পশ্চিমবঙ্গের কোনো মানুষ ভাবেন, তিনি কি করে উৎসবে সামিল হবেন? এই যে ছবিগুলো আপনারা দেখাচ্ছেন, এগুলো দেখার পর সেই কথাগুলো আমরা চেষ্টা তো করি ভুলে যাওয়ার, অন্যের কষ্টের কথা, অন্যের দুঃখের কথা।
আমাদের শুধুমাত্র নিজেদের কিছু না হলে আমরা আনন্দে মেতে ওঠার কথা হয়তো ভাবতে পারি, কিন্তু তার মধ্যেও কি মনে আসবে না যখন কোনো একটা সন্ধ্যায় আপনি পুজোর আলোর থেকে একটু দূরে দাঁড়িয়ে নিজের বাড়ির একটু অন্ধকারের মধ্যে থাকবেন, তখন যদি এই কথাটা মনে পড়ে, তখন কি আপনার মায়ের চোখ আঁকার কথা মনে পড়বে? তখন কি মনে পড়বে মা দুর্গা আমাদের বাড়িতে এসেছেন? যা সব হারানো, এই যে হারানোর জায়গায় এইখানে রাষ্ট্রের কি দায়িত্ব, সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ অলওয়েজ অ্যালার্ট, অ্যাক্সিডেন্ট অ্যাভার্ট, এই যে কথাটা বলা হয়, সেখানে রাষ্ট্রশক্তি কতটা সিরিয়াসলি নেবেন। আজকে সত্যিই তো যে অভয়ের ঘটনা ঘটলো, তারপর সত্যি আমাদের রাষ্ট্রশক্তি, রাজ্য, কেন্দ্র, বিভিন্ন কোর্ট, সিবিআই, তারা সবাই কিভাবে রিয়াক্ট করছেন আমাদের তো সেটা বুঝতে হবে। তারা কি সত্যি চাইছেন দোষী তাড়াতাড়ি ধরা পড়ুক, নাকি রাষ্ট্র ব্যবস্থা চাইছে সেটা চাপা দেওয়া হোক? রাষ্ট্র ব্যবস্থা কি চাইছে আর যেন দুর্ঘটনা না হয়, নাকি রাষ্ট্র ব্যবস্থা চাইছে কিছু পুলিশকে অনুক্রমে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হোক মানুষের ক্ষোভের হাত থেকে বাঁচানোর জন্য? ফলে এই দুঃখ, এই কান্না যখন মানুষ একা থাকবে তাদের মনের মধ্যে ফিরে ফিরে আসবেই। একে রাজনৈতিক নেতারা হয়তো অস্বীকার করবেন, রাজনীতির বেড়াজালে এই সব কান্নাগুলো হয়তো ধুয়ে মুছে যাবে, কিন্তু আমরা যখন ভাবার চেষ্টা করব তখন বারবার এই শিলবাবুর কথা মনে আসবে, এই ঘটনার কথা মনে আসবে। আমাদের এই বড় রাজনৈতিক তর্ক বিতর্ক, এই আলোচনা তো চলতেই পারে, প্রতি মুহূর্তে এই দ্বন্দ্ব চলতেই পারে, কিন্তু তার মধ্যে প্রতিটা মানুষের কান্নার আওয়াজ, সেইখানে কে বেহালা বাজাবেন কে বেহালা বাজাবেন না সেটা সেই রাজনৈতিক নেতার দায়িত্ব। সাধারণ মানুষ কিন্তু এই খবর দেখে চোখের জল ফেলবেন। এই বাবার যে কান্না, সেই কান্না কিন্তু একেবারে আমাদেরও গলাটা বন্ধ করে দিচ্ছে। যদি কারোর এই দেখে চোখে জল না আসে, তাহলে বুঝতে হবে তাকে রাজনীতি সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছে। মানুষের যে একেবারে শুভময়দাজি যেরকম বলছিলেন যে ঘটনা ঘটলো তারপর রাজনীতি নিয়ে কোথাও গিয়ে আলোচনা করা যায় না, অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে, কিন্তু প্রশ্নটা সেই থেকেই যাচ্ছে, একটার পর একটা ঘটনা ঘটবে, তারপর কি ব্যবস্থা গ্রহণ করা হবে? আগে কেন নজর দেওয়া হবে না?